বছর 1945 সালে নাৎসি শাসনের পতন তাদের ভাগ্য নির্ধারণ করেছিল, যারা ক্ষমতার সঙ্গে যুক্ত ছিল। যখন প্রধান নেতারা বিচারের মুখোমুখি হয়েছিল, বন্দী হয়েছিল বা মৃত্যুর সম্মুখীন হয়েছিল, তখন তাদের স্ত্রীদের অবস্থান অনিশ্চিত হয়ে পড়ে। বছরের পর বছর তারা দলে আশ্রয় নিয়ে জীবনযাপন করেছিল, কেউ কেউ নীরব ভূমিকা পালন করেছিল এবং অন্যরা শাসনের কাঠামোতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল। সংঘাতের শেষের দিকে অনেককে গ্রেপ্তার করা হয় এবং নাৎসিবাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের সঙ্গে তাদের সংযোগের জন্য জিজ্ঞাসাবাদ করা হয়। কেউ কেউ অদৃশ্য হওয়ার চেষ্টা করেছিল, আবার কেউ কেউ তাদের স্বামীর স্মৃতিকে রক্ষা করার চেষ্টা করেছিল এবং অনেকেই বিচনাৎসীকরণ প্রক্রিয়ার মুখোমুখি হয়েছিল। কেউ কেউ অজ্ঞাত পরিচয়ে তাদের জীবন পুনর্গঠনের সুযোগ পেয়েছিল, আবার কেউ কেউ প্রত্যাখ্যান ও দুর্দশার চিহ্ন বহন করেছিল। নাৎসি শাসনের পতনের পর নেতাদের স্ত্রীদের কি হয়েছিল এবং তারা কারা ছিল? এভা ব্রাউন, হিটলারের ছায়াপাশে। প্রায়শই বলা হয় যে প্রতিটি প্রভাবশালী পুরুষের পিছনে একজন বিশিষ্ট নারী থাকে। তবে যদি সেই পুরুষটি অ্যাডলফ হিটলারের মতো কেউ হন, যার নাম চূড়ান্ত অশুভতার সঙ্গে যুক্ত, তাহলে কি ঘটে? এই ক্ষেত্রে উক্ত নারী হলেন এভা ব্রাউন। তিনি জন্মগ্রহণ করেন ফেব্রুয়ারি মাসের 6 তারিখ, বছর 1912 সালে। এভা এক শান্ত শৈশব উপভোগ করেন, ক্রীড়া এবং পশ্চিমা গল্পের প্রতি অনুরাগী ছিলেন। তবে তার ভাগ্য অক্টোবর মাসের বছর 1929 সালে নাটকীয়ভাবে পরিবর্তিত হয়। সে সময় তিনি ফটোগ্রাফার হাইনরিখ হফম্যানের স্টুডিওতে কাজ করছিলেন, যিনি ছিলেন হিটলারের সরকারি চিত্রগ্রাহক। নাৎসি নেতা প্রায়ই ওই স্থানে তার বন্ধুর সঙ্গে দেখা করতে যেতেন এবং সেই সব সময়ের একটিতে, মাত্র কয়েক সপ্তাহের চাকরির পর, হিটলারের দৃষ্টি এবার দিকে পড়ে। একটি চিঠিতে, যা তিনি এক আত্মীয়কে পাঠিয়েছিলেন, ব্রাউন উল্লেখ করেন যে তিনি হিটলারকে একজন বয়স্ক মানুষ হিসাবে দেখেন। সে সময় তার বয়স ছিল 40-এর কাছাকাছি, যার ছিল এক অদ্ভুত গোঁফ। তিনি সবসময় নারীদের সঙ্গে এক মনোমুগ্ধকর ভঙ্গিতে কথা বলতেন এবং এক সাধারণ অপেরার আমন্ত্রণের মাধ্যমে তাদের মধ্যকার সম্পর্ক শুরু হয়। সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার আগে হিটলার এভার পূর্বপুরুষদের সম্পর্কে তদন্ত চালান, নিশ্চিত হতে যে তার কোনো ইহুদি পূর্বপুরুষ নেই। তাদের সম্পর্ক কখনোই মসৃণ ছিল না। ব্রাউন এমন কিছু কঠিন সময়ের মধ্য দিয়ে গেছেন যা তার অবস্থানের জটিলতাকে প্রতিফলিত করেছিল। বছর 1932 সালে, যখন হিটলার এক ক্লান্তিকর নির্বাচনী প্রচারে ব্যস্ত ছিলেন এবং বেশিরভাগ সময় ভ্রমণ করছিলেন, তখন এভা সম্পূর্ণভাবে অবহেলিত বোধ করেন। তার অসন্তোষের প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য তিনি এক চূড়ান্ত সিদ্ধান্ত নেন যা তার চারপাশের মানুষদের উদ্বিগ্ন করে তোলে। এর কয়েক বছর পর, বছর 1935 সালে, যখন হিটলার ইতিমধ্যেই জার্মানির নিয়ন্ত্রণ নিয়েছিলেন, তখন তিনি আবার এক মানসিক সংকটে পড়েন। তার সঙ্গীর ক্রমাগত অনুপস্থিতি এবং তার অভিযোগের প্রতি কোনো প্রতিক্রিয়া না পাওয়ার কারণে তিনি এক চরম সিদ্ধান্ত নেওয়ার হুমকি দেন। একবার তিনি সতর্ক করেন যে যদি রাত 10টার আগে তিনি কোনো উত্তর না পান, তবে তিনি এমন কিছু করবেন যা আর ফিরিয়ে আনা সম্ভব হবে না। এই ঘটনাগুলোর পরও হিটলারের ঘনিষ্ঠ পরিসরে এভার অবস্থান তেমন পরিবর্তিত হয়নি। খুব কম মানুষই জানত যে তাদের মধ্যে সম্পর্ক ছিল, যা তাকে ছায়ায় রেখে দিয়েছিল। যদিও নারীরা নাৎসি নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেনি, তারা তাদের নীতিগুলোর জন্য গুরুত্বপূর্ণ ছিল। নাৎসিবাদের কিছু নারী ব্যক্তিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, যেমন ম্যাগদা গোয়েবলস, যিনি প্রচারমন্ত্রীর স্ত্রী ছিলেন; হান্না রাইটস, এক মহিলা পাইলট যিনি সোভিয়েতদের বিরুদ্ধে আত্মঘাতী পাইলট ব্যবহার করার অনুমতি হিটলারের কাছে চেয়েছিলেন; অথবা গার্ট্রুড শোল্টজক্লিঙ্ক, যিনি নাৎসি দলের নারী সংগঠন পরিচালনা করতেন এবং এটিকে একটি লড়াইয়ের বাহিনীতে পরিণত করতে চেয়েছিলেন। তবে এভা ব্রাউন কি অবস্থান নিয়েছিলেন? ঐতিহাসিক হাইকে গর্তেমাকারের মতে, তিনি শুধুমাত্র হিটলারের জন্য এক মানসিক আশ্রয় ছিলেন না, বরং তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও আদর্শের সঙ্গেও সম্পূর্ণরূপে একমত ছিলেন। যুদ্ধের সূচনা এভা ব্রাউনের জীবন সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেয়, বিশেষ করে বার্গহোফে তার অবস্থান, যা ওবারজালৎসবার্গ পর্বতমালায় অবস্থিত ছিল এবং খি নেগডের আস্তানা খি নামে পরিচিত ছিল। বছর 1941 সালে এই স্থানটি কি সামরিক সদর দফতর হয়ে ওঠে, যেখানে যুদ্ধ কৌশল পরিকল্পনা করা হতো। সময়ের সাথে সাথে কর্মকর্তাদের পরিদর্শন আরও ঘন ঘন হতে থাকে এবং গোপনীয়তা বিলীন হয়ে যায়। হিটলার দীর্ঘ সময় ব্যয় করতেন যুদ্ধের ফ্রন্টগুলো তদারকি করতে এবং আক্রমণ পরিচালনা করতে। এভা বিশ্বাস করতেন যে সাম্যবাদের পরাজয় এবং ইংল্যান্ডের সঙ্গে একটি চুক্তির পর শান্তি ফিরে আসবে।
তিনি বিভিন্ন চিঠিতে এই আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন, যেখানে তিনি সংঘাতের অবসান এবং এক স্থিতিশীল সময়ের প্রত্যাবর্তনের আশা করেছিলেন, যা জার্মানিকে তার সাংস্কৃতিক উন্নয়ন চালিয়ে যেতে দেবে। বছর 1942 সালে ওবারজালৎসবার্গে হিটলারের উপস্থিতি ক্রমশ কমে যেতে থাকে। যখনই তিনি ফিরে আসতেন, এভা তাকে ছবি তুলতে সাহায্য করতেন এবং পরিবেশকে আরামদায়ক করে তোলার দায়িত্ব নিতেন। তিনি যুদ্ধের কারণে তৈরি হওয়া দূরত্ব সহ্য করতে পারছিলেন না, যা তার ডায়েরিতেও প্রতিফলিত হয়েছিল। আবহাওয়া চমৎকার এবং আমি, যে জার্মানির সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের পাশে আছি, আমাকে বাড়িতে থাকতে হচ্ছে, বাইরে তাকিয়ে থাকা ছাড়া আর কিছু করার নেই। একটি অন্য নোটে তিনি যোগাযোগের অভাবজনিত তার হতাশা প্রকাশ করেন। হে ঈশ্বর, যদি অন্তত সে উত্তর দিত। 3 মাসের অনুপস্থিতিতে মাত্র একটি শব্দ হলেও কি গোয়েবলসের লেখাগুলোর মধ্যে জুন মাসের 25 তারিখ বছর 1943 সালের এক লেখায় উল্লেখ করা হয়েছে যে এভা ছিল অত্যন্ত সংস্কৃতিমনা, শিল্পকলায় বুদ্ধিমত্তার পরিচয় দিতেন এবং ফুয়েরারের জন্য এক দৃঢ় সমর্থন হিসেবে কাজ করতেন। জার্মানির জন্য যুদ্ধ পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছিল। হিটলারও শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়েছিলেন, যা এভা ব্রাউনকে তার শেষ ইচ্ছাপত্র লিখতে বাধ্য করে, কারণ তিনি বুঝতে পারছিলেন যে পরিণতি খুব কাছে। জানুয়ারি মাসের 16 তারিখ বছর 1945 সালে ফুয়েরার বার্লিনের ভূগর্ভস্থ আশ্রয়ে চলে যান এবং এভা তার সঙ্গে যান। যখন সোভিয়েত বাহিনী রাজধানীর দিকে অগ্রসর হচ্ছিল, এভা সচিবদের সঙ্গে অস্ত্র চালানোর প্রশিক্ষণ নিতে থাকেন। তার একটি চিঠিতে তিনি লিখেছিলেন, আমরা প্রতিদিন গুলি চালাই এবং এমন দক্ষতায় পৌঁছেছি যে কোনো পুরুষ আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সাহস করবে না। যুদ্ধ যখন সম্পূর্ণরূপে হারিয়ে যায়, হিটলার আদেশ দেন যে সবাই, যার মধ্যে গোয়েবলস এবং এভা ব্রাউনও ছিলেন, বাংকার ছেড়ে নিরাপদ আশ্রয় খুঁজে নিক, কিন্তু তারা দুজনেই তার পাশে থাকার সিদ্ধান্ত নেন। সবকিছু শেষ হওয়ার আগে নথিপত্র ধ্বংসের নির্দেশ দেওয়া হয়, যদিও এভার ডায়েরির কিছু পৃষ্ঠা মার্কিন বাহিনীর হাতে পড়ে যায়। হিটলার তার ব্যক্তিগত উইল প্রস্তুত করেন এবং এপ্রিল মাসের 29 তারিখ বছর 1945 সালে বাংকারে উপস্থিত কিছু লোকের সামনে এক সাধারণ অনুষ্ঠানে এবার সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন করেন। এই অনুষ্ঠানের জন্য একটি আংটি তড়িঘড়ি করা হয়েছিল, কিন্তু সেটি তার হাতের মাপের সঙ্গে মিলছিল না। এপ্রিল মাসের 30 তারিখ বছর 1945 সালে দুজনেই ফুয়েরারের কক্ষে প্রবেশ করেন। পরে বাংকারের সহকারী তাদের দেহগুলি চ্যান্সেলরির বাইরের অংশে নিয়ে যান এবং সেগুলো দাহ করা হয়। যখন সোভিয়েত বাহিনী বার্লিনে প্রবেশ করে এবং বাংকার অনুসন্ধান চালায়, তখন তারা আংশিকভাবে দগ্ধ দেহাবশেষ খুঁজে পায়, যা গোপনে সমাহিত করা হয়। এই সমাধিস্থানে জোসেফ এবং ম্যাগদা গোয়েবলস এবং তাদের 6 সন্তানকেও কবর দেওয়া হয়, যা মাগডেবুর্গে অবস্থিত সোভিয়েত গোয়েন্দা সংস্থা SMERSH-এর কার্যালয়ে ছিল। এপ্রিল মাসের 4 তারিখ বছর 1970 সালে কেজিবির একটি দল সমাধির অবস্থান সংক্রান্ত বিশেষ তথ্য নিয়ে কাঠের তৈরি 5টি বাক্স উত্তোলন করে, যেখানে দেহাবশেষ ছিল। সেগুলো দাহ করার পর দেহাবশেষ গুঁড়ো করে এলবা নদীর একটি উপনদী বিদেরিৎস নদীতে ছড়িয়ে দেওয়া হয়। ম্যাগদা গোয়েবলস, সেই মা যিনি মৃত্যুকে বেছে নিয়েছিলেন। আমার সন্তানদের জন্য এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া সম্মানের অপমান ও লাঞ্ছনার মুখোমুখি হওয়ার চেয়ে শ্রেয়। সংঘাতের পর যে জার্মানি গড়ে উঠবে, সেখানে তাদের কোনো ভবিষ্যৎ নেই কি এই বিশ্বাসের সঙ্গে ম্যাগদা গোয়েবলস তার 6টি ছোট সন্তানকে, 5টি মেয়ে এবং 1 পুত্র, পরবর্তী ঘটনার জন্য প্রস্তুত করেছিলেন। তার স্বামী রাইখের প্রচারমন্ত্রী জোসেফ গোয়েবলসের সঙ্গে তিনি বার্লিনের বাংকারে আশ্রয় নিয়েছিলেন, যেখানে অ্যাডলফ হিটলারও অবস্থান করছিলেন। সেই জায়গার মধ্যে দম্পতি SS-এর দন্তচিকিৎসক হেলমুট কুনুৎসের সহায়তা চেয়েছিলেন, যেন শিশুদের অজ্ঞান করে দেওয়ার জন্য একটি পদার্থ প্রয়োগ করা যায়, যাতে পরবর্তী পদক্ষেপ সহজ হয়। যদিও কি ঘটেছিল তার সুনির্দিষ্ট পুনর্গঠন কিছু অনিশ্চয়তার মধ্যে আবদ্ধ, পরিণতি সবার জন্য একই ছিল। এরপর ম্যাগদা এবং তার স্বামী এক চূড়ান্ত সিদ্ধান্ত নেন। সময়ের সঙ্গে সঙ্গে তার গল্প স্মরণ করা হয়েছে এক কঠোর মায়ের গল্প হিসেবে, যিনি বিশ্বাস করতেন যে নিজের সন্তানদের উৎসর্গ করাই তাদের জন্য সর্বোত্তম পথ। নভেম্বর মাসের 11 তারিখ বছর 1901 সালে জন্মগ্রহণ করেন জোহানা মারিয়া মাগদালেনা। তার মা আগস্টে বেহরেন্ড একজন গৃহপরিচারিকা ছিলেন এবং প্রকৌশলী অস্কার রিটশেলকে তার পিতা হিসেবে নথিভুক্ত করা হয়। তবে তাদের সম্পর্ক বছর 1905 সালে বিবাহ বিচ্ছেদের মাধ্যমে শেষ হয়। 3 বছর পর ম্যাগদার মা রিচার্ড ফ্রিডল্যান্ডারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, যিনি ছিলেন বার্লিনের এক ধনী ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন।
বছর 2016 সালে প্রকাশিত এক গবেষণায় ধারণা করা হয় যে তিনিই প্রকৃতপক্ষে তার জৈবিক পিতা ছিলেন, যা নির্দেশ করে যে জোসেফ গোয়েবলসের স্ত্রী আসলে ইহুদি বংশোদ্ভূত ছিলেন। শৈশবে ম্যাগদা বেলজিয়ামের একটি ধর্মীয় আবাসিক বিদ্যালয়ে পড়াশোনা করেন, যেখানে কঠোর শৃঙ্খলা তার চরিত্রকে গঠন করে। প্রথম বিশ্বযুদ্ধের সূচনার পর তিনি বার্লিনে তার পড়াশোনা চালিয়ে যান এবং বৌদ্ধ দর্শনের প্রতি আগ্রহ দেখান, এমনকি অহিংসার পক্ষেও সমর্থন জানিয়েছিলেন। আবাসিক বিদ্যালয়ে থাকার পর দেশে ফিরে ম্যাগদার দেখা হয় গুন্থার কোয়ান্টের সঙ্গে, যিনি ছিলেন এক বিশাল ধনী শিল্পপতি এবং ৩৮ বছর বয়সী বিধুর। বয়সের পার্থক্য থাকা সত্ত্বেও তাদের মধ্যে আকর্ষণ দ্রুত তৈরি হয় এবং জানুয়ারি মাসের ৪ তারিখ, বছর ১৯২১ সালে তারা ব্যাড গোডেসবার্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সেই একই বছরে তাদের ছেলে হ্যারাল্ড জন্মগ্রহণ করে। তবে প্রাথমিক উদ্দীপনা দ্রুত মিলিয়ে যায়। তরুণী ম্যাগদা নিজেকে এক ঐতিহ্যবাহী মূল্যবোধের পরিবারে বন্দী মনে করতে থাকেন এবং একঘেয়ে সম্পর্ক থেকে মুক্তি খুঁজছিলেন। তার স্বামী সম্পূর্ণভাবে তার কাজে নিমগ্ন ছিলেন এবং দাম্পত্য জীবনে দূরত্ব বজায় রেখেছিলেন। এই পরিস্থিতির মাঝেই ম্যাগদার পরিচয় হয় চাইম ভিতালি আর্লোসর্ফের সঙ্গে, যিনি ছিলেন ইহুদি বংশোদ্ভূত একজন ছাত্র এবং যারা সিজনিজমের সঙ্গে জড়িত ছিলেন। তার সঙ্গে এক প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন ম্যাগদা, যা তাকে প্রথমবারের মতো এই আন্দোলনের সংস্পর্শে নিয়ে আসে। যখন গুন্থার এই সম্পর্কের কথা জানতে পারেন, তখন ক্রোধের বশে তিনি এক কঠোর সিদ্ধান্ত নেন। বছর ১৯২৯ সালে ম্যাগদাকে তার বাড়ি থেকে বের করে দেওয়া হয়। তার প্রাক্তন স্বামী যে আর্থিক ভাতা প্রদান করতেন, তার কল্যাণে ম্যাগদা তার ছেলে হ্যারাল্ডের সঙ্গে বার্লিনের এক অভিজাত বাসভবনে বসবাসের সুযোগ পান। তবে বছর ১৯৩০ সালের গ্রীষ্মে তার জীবন এক অপ্রত্যাশিত মোড় নেয়। সেই সময় নাৎসি প্রচারের দায়িত্বে থাকা জোসেফ গোয়েবলস জার্মানির রাজধানীর স্পোর্টস প্যালেসে একটি ভাষণ দেওয়ার পরিকল্পনা করেছিলেন। ইতিমধ্যেই বার্লিনের উচ্চ সমাজে এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হয়ে ওঠা এবং নতুন ধরনের বিনোদনের সন্ধানে থাকা ম্যাগদা ওই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সিদ্ধান্ত নেন, যদিও তিনি কল্পনাও করেননি যে এই ঘটনা তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। গোয়েবলসের আবেগপূর্ণ বক্তব্য তার মনে গভীর ছাপ ফেলে। সভা শেষ হওয়ার পর তিনি দলে যোগ দেন এবং অল্প সময়ের মধ্যেই তার জেলার অন্যতম গুরুত্বপূর্ণ নেতৃত্বে পরিণত হন। প্রথম দিকে ম্যাগদা স্বেচ্ছাসেবক হিসেবে দলের দপ্তরে কাজ করতেন, যতক্ষণ না তিনি অবশেষে অঞ্চলের দ্বিতীয় প্রধানের সচিব হিসেবে নিযুক্ত হন। সেই সময়ের মধ্যেই তিনি গোয়েবলসের সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচিত হন এবং তার সংবাদপত্রের লেখা সংরক্ষণ ও সংগঠনের সহযোগিতা শুরু করেন। যদিও মন্ত্রীর বাহ্যিক চেহারা বিশেষভাবে আকর্ষণীয় ছিল না, কারণ তিনি ছিলেন খর্বকায় এবং হাঁটার সময় এক পা টেনে আনতেন, ম্যাগদা সম্পূর্ণরূপে মোহিত হন। আকর্ষণ পারস্পরিক ছিল। গোয়েবলস, যার মুগ্ধতা ছিল স্পষ্ট, তার ডায়েরিতে লিখেছিলেন, আমরা এক সোলান প্রতিশ্রুতি দিয়েছি, যখন আমরা বিজয় অর্জন করব, তখন আমরা স্বামী-স্ত্রী হব। আমি আর বেশি সুখী হতে পারি না। ম্যাগদা ও গোয়েবলসের সম্পর্ক ছিল অবিচ্ছেদ্য, তবে যখন তার পরিচয় অ্যাডলফ হিটলারের সঙ্গে হয়, তখন তার মুগ্ধতা অন্য এক স্তরে পৌঁছে যায়। নাৎসি নেতার সঙ্গে তার সম্পর্ক দ্রুত গভীর হয়, যা তাকে তার ঘনিষ্ঠ মহিলা বন্ধুবলয়ের অংশ করে তোলে। ডিসেম্বর মাসের ১৯ তারিখ, বছর ১৯৩১ সালে, যখন তিনি গোয়েবলসকে বিয়ে করেন, তখন হিটলার তার অভিভাবকের ভূমিকা পালন করেন। বিয়ের পর দম্পতি রাইক্সক্যান্সলার প্লাটজের এক অভিজাত বাসভবনে বসবাস শুরু করেন, যা সময়ের সঙ্গে সঙ্গে বার্লিনের উচ্চ সমাজের জমায়েতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এবং একই সঙ্গে নাৎসি শাসনের কাঠামোর এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। পরবর্তী কয়েক বছরে তাদের ৬ সন্তান জন্মগ্রহণ করে, যাদের নাম শুরু হয় কি অক্ষর দিয়ে, ফুয়েরারের প্রতি সম্মান জানাতে: হেলগা, হিলডেগার্ড, হেলমুট, হোল্ডিন, হেডভিগ এবং হেইড্রুন। ম্যাগদা জার্মান মায়েদের সম্মানসূচক ক্রস লাভ করেন এবং তিনি জাতির আদর্শ মা হিসেবে প্রতীকী মর্যাদা অর্জন করেন। তবে তাদের এই মর্যাদাপূর্ণ অবস্থান দাম্পত্য জীবনের সমস্যার হাত থেকে মুক্ত ছিল না। যখন প্রকাশ পায় যে গোয়েবলস ২১ বছর বয়সী এক চেক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন, তখন ম্যাগদা গভীরভাবে আহত হন, যদিও তিনিও দাম্পত্যের বাইরে সম্পর্ক রেখেছিলেন। হিটলারের সঙ্গে তার ঘনিষ্ঠতা তাকে আত্মবিশ্বাস দিয়েছিল যে তিনি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন, তাই তিনি তার স্বামীর কাছ থেকে বিচ্ছেদের অনুমতি চেয়েছিলেন। কিন্তু নাৎসি নেতার প্রতিক্রিয়া ছিল কঠোর, না একটি বিবাহবিচ্ছেদ কেলেঙ্কারি সৃষ্টি করত, যা শাসনের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারত এবং গোয়েবলসের সুনামকে প্রশ্নবিদ্ধ করত। এই প্রত্যাখ্যান ম্যাগদাকে বিস্মিত করেছিল এবং তাকে স্পষ্ট করেছিল যে শুধু দেশ নয়, তার ব্যক্তিগত জীবনের উপরও সম্পূর্ণ নিয়ন্ত্রণ হিটলারের হাতেই ছিল। বছর ১৯৪২ সাল থেকে তার স্বাস্থ্যের অবনতি শুরু হয়।
একটি স্নায়বিক ব্যাধি তার মুখে তীব্র খিঁচুনি সৃষ্টি করত, যা হৃদরোগ ও হতাশার পর্বগুলোর সঙ্গে মিলিত হয়ে তাকে শারীরিক ও মানসিকভাবে দুর্বল করে তোলে। তার অবস্থা সত্ত্বেও ম্যাকডা দলের প্রতি তার বিশ্বাস আঁকড়ে ধরে রাখেন এবং সেই সিদ্ধান্তগুলোর বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেননি, যা তাকে তথাকথিত চূড়ান্ত সমাধানের দিকে নিয়ে যায়। তার আনুগত্য শাসনের প্রতি এবং যারা এটি পরিচালনা করত কখনোই টলায়মান হয়নি। বার্লিনে তার আশ্রয়ে তিনি তার স্বামী এবং ফুয়েরারের সবচেয়ে ঘনিষ্ঠ পরিসরের সঙ্গে থেকে গিয়েছিলেন সংঘাতের শেষ মুহূর্ত পর্যন্ত। মে মাসের 1 তারিখ, বছর 1945 সালে একাধিক পালানোর সুযোগ প্রত্যাখ্যান করার পর রাইখ চ্যান্সেলরির গভীরে তার ভাগ্য চূড়ান্ত হয়। পরদিন তার দেহ তার স্বামী এবং সন্তানদের সঙ্গে সোভিয়েত সৈন্যদের দ্বারা বাংকারে পাওয়া যায়, যেখানে তিনি তার শেষ দিনগুলো অতিবাহিত করেছিলেন। মার্গারেটে বোডেন এবং হাইনরিখ হিমলার, আনুগত্য ও অস্বীকারের মধ্যে। মার্গারেটে বোডেন গঞ্চার্জেবোতে জন্মগ্রহণ করেন, যা তখন জার্মান সাম্রাজ্যের অংশ ছিল এবং ব্রোমবার্গের কাছাকাছি অবস্থিত ছিল। তিনি ছিলেন জমির মালিক হান্স বোডেন এবং তার স্ত্রী এলফ্রিডে পোপের কন্যা। তিনি 3 বোন, এলফ্রিডে, লিডিয়া এবং পাওলা, এবং একজন ভাইয়ের সঙ্গে বড় হন। বছর 1909 সালে তিনি ব্রোমবার্গে অবস্থিত হোহেরে টক্টারশুলে নামক উচ্চতর কন্যা বিদ্যালয়ে ভর্তি হন। প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি একজন নার্স হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং এই পেশায় কাজ করেন। সংঘাত শেষ হলে তিনি জার্মান রেড ক্রস দ্বারা পরিচালিত একটি হাসপাতালে তার কাজ চালিয়ে যান। তার প্রথম বিবাহে কোনো সন্তান হয়নি এবং এটি দ্রুত ভেঙে যায়। তবে তার পিতার আর্থিক সহায়তার জন্য তিনি বার্লিনে বসবাসের সুযোগ পান, যেখানে তিনি একটি ব্যক্তিগত নার্সিং ক্লিনিক পরিচালনা করেন। বছর 1927 সালে তিনি হাইনরিখ হিমলারের সঙ্গে পরিচিত হন, যখন তিনি একটি বক্তৃতা সফর করছিলেন। সেই সময় থেকে তারা চিঠির মাধ্যমে যোগাযোগ বজায় রাখেন। এক চিঠিতে মার্গারেটে তাকে কঠোর হৃদয়ের ল্যান্ডস্কনেক্ট বলে সম্বোধন করেন, যদিও হিমলারের লেখার ধরন এবং তার আবেগপূর্ণ অনুভূতি তাকে মুগ্ধ করে। সোনালি চুল এবং হালকা চোখের অধিকারী মার্গারেটে হিমলারের আদর্শ নারীর প্রতিমূর্তি বহন করতেন। যদিও তিনি তার চেয়ে 7 বছর বড় ছিলেন, তাদের দুজনেরই ভেষজ চিকিৎসা এবং হোমিওপ্যাথির প্রতি গভীর আগ্রহ ছিল। এছাড়াও তারা উভয়েই ছিলেন অত্যন্ত নিয়মানুবর্তী, সংগঠিত এবং সাদাসিধে জীবনযাপন করতেন। চিঠিপত্রের মধ্যে মার্গারেটে তার ক্লিনিকের অংশীদারদের সম্পর্কে মন্তব্য করতেন, যেমন জুন মাসের 22 তারিখ, বছর 1928 সালের এক চিঠিতে তিনি ডাক্তার বার্নহার্ড হাউশিল্ডটের সম্পর্কে অবজ্ঞার সঙ্গে উল্লেখ করেন, যিনি কেন্দ্রটির সহমালিক ছিলেন। জুলাই মাসের 1 তারিখ, বছর 1928 সালে মার্গারেটে এবং হাইনরিখ বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তবে এই সিদ্ধান্ত নেওয়ার আগে হিমলার দ্বিধাগ্রস্ত ছিলেন যে কিভাবে তিনি তার পরিবারকে জানাবেন, কারণ মার্গারেটে শুধু তার চেয়ে বড়ি ছিলেন না, তিনি ছিলেন একজন তালাকপ্রাপ্ত এবং প্রোটেস্ট্যান্ট ধর্মের অনুসারী। তার পরিবারের কেউই বিয়েতে উপস্থিত ছিলেন না, ফলে কনে পক্ষের বাবা ও ভাই ছিলেন বিবাহের সাক্ষী। সময়ের সঙ্গে সঙ্গে হিমলারের বাবা মা শেষ পর্যন্ত তাকে মেনে নেন, যদিও তারা সবসময় তার সঙ্গে কিছুটা দূরত্ব বজায় রাখেন। আগস্ট মাসের 8 তারিখ, বছর 1929 সালে তাদের একমাত্র কন্যা গুডরুন জন্মগ্রহণ করে। এছাড়াও তারা গেরহার্ড ফন আহে নামের এক শিশুর দায়িত্ব গ্রহণ করেন, যার পিতা, একজন এসএস সদস্য, যুদ্ধ শুরু হওয়ার আগেই মৃত্যুবরণ করেছিলেন। মার্গারেটে তার ক্লিনিকের অংশ বিক্রি করে দেন এবং সেই অর্থ দিয়ে মিউনিখের কাছাকাছি ওয়ালট্রুডেরিং অঞ্চলে একটি জমি কেনেন। সেখানে তারা একটি প্রস্তুত তৈরি বাড়ি নির্মাণ করেন। যেহেতু হিমলার বেশিরভাগ সময় বাইরে কাটাতেন, তার স্ত্রী সম্পত্তি পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন, বিশেষ করে গবাদি পশু পালনের ব্যর্থ প্রচেষ্টার ক্ষেত্রে। বছর 1933 সালের জানুয়ারি মাসে হিটলার ক্ষমতায় আসার পর পরিবারটি প্রথমে মিউনিখের মহলস্ট্রাসে চলে যায়। পরে বছর 1934 সালে তারা টেগান হ্রদের কাছে একটি বাড়ি কিনে স্থায়ীভাবে বসবাস শুরু করে। এরপর হিমলার বার্লিনের উপশহর ডাহলেমে একটি বড় বাসভবন লাভ করেন, যা তার সরকারি আবাসস্থল হিসেবে ব্যবহৃত হতো। যতই তার স্বামী তার দাপ্তরিক দায়িত্বে পুরোপুরি মনোনিবেশ করেন, তাদের মধ্যে যোগাযোগ ক্রমশ কমতে থাকে। হাইনরিখের বড় ভাই গেবহার্ড মার্গারেটেকে এক শীতল স্বভাবের নারী হিসেবে বর্ণনা করেন, যিনি ভঙ্গুর স্নায়ুর অধিকারী, অনুরাগহীন এবং বেশিরভাগ সময় অভিযোগ করেই কাটাতেন। তবে তার কঠোর স্বভাব সত্ত্বেও তিনি তার পারিবারিক দায়িত্ব পালন করেছিলেন, স্বামীর প্রতি আনুগত্য দেখিয়েছিলেন এবং তার প্রতি গভীর আসক্তি বজায় রেখেছিলেন। বছর 1928 সাল থেকে মার্গারেটে জার্মান জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক দলের সদস্য হন, সদস্য নম্বর ৯৭,২৫২।
হিমলারের ক্রমবর্ধমান কর্মব্যস্ততা তাদের সম্পর্কের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছিল। তবুও তারা একসঙ্গে সামাজিক অনুষ্ঠানে যোগ দিতেন এবং প্রায়শই রেইনহার্ড হেইড্রিখের বাসভবনে যেতেন। মার্গারেটে প্রতি বুধবার বৈঠকের আয়োজন করতেন, যেখানে তিনি এসএসের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্ত্রীদের আমন্ত্রণ জানিয়ে কফি ও চায়ের আসর বসাতেন। তার মর্যাদাপূর্ণ অবস্থান থাকা সত্ত্বেও তিনি সংগঠনের অভ্যন্তরে জনপ্রিয়তা অর্জন করতে পারেননি। হিটলার ইউথের সাবেক নেতা বালদুর ফন শিরাক তার স্মৃতিকথায় উল্লেখ করেছেন যে হিমলার পারিবারিক ক্ষেত্রে ক্রমাগত চাপের মধ্যে থাকতেন এবং তাকে মার্গারেটের চাহিদাগুলোর কাছে নতি স্বীকার করতে হতো। বছর 1938 সালে নুরেমবার্গ কংগ্রেসের সময় এসএসের উচ্চপদস্থ কর্মকর্তাদের স্ত্রীদের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়, কারণ তারা তার নির্দেশ মানতে অস্বীকৃতি জানা। ইতিহাসবিদ এবং জীবনী লেখক রবার্ট গেরওয়ার্থের মতে লিনা হেইড্রিখ এবং মার্গারেটের মধ্যে পারস্পরিক শত্রুতা ছিল। কয়েক বছর পর লিনা ডের স্পিগেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তাকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন, যেখানে তিনি তাকে রসিকতাহীন, কঠোর চিন্তাধারার এবং সোনালি চুলের অধিকারী এক ব্যক্তি হিসেবে বর্ণনা করেন। তিনি আরও উল্লেখ করেন যে মার্গারেটে উন্মুক্ত স্থানের প্রতি গভীর অনীহা পোষণ করতেন। হেডউইগ পটথাস্ট, যিনি বছর 1936 সালে হিমলারের সচিব হিসেবে কাজ শুরু করেছিলেন, বছর 1939 সালে পদত্যাগ করার আগে তার প্রেমিকা হয়ে ওঠেন। তিনি এবং হিমলারের দুটি সন্তান হয়েছিল। হেলগে জন্মগ্রহণ করেন বছর 1942 সালে এবং ন্যানেট ডোরোথিয়া, যিনি বছর 1944 সালে বের্কটেসগার্ডেনে জন্মগ্রহণ করেন। মার্গারেটে, যিনি তার কন্যার সঙ্গে বাভারিয়ার গোমুন্ড আমটেগানজিতে বাস করছিলেন, বছর 1939 সালের কোনো এক সময় এই সম্পর্কের কথা জানতে পারেন। ততদিনে তাদের মধ্যে দূরত্ব অনেকটাই স্থায়ী হয়ে গিয়েছিল এবং তিনি তার কন্যার মঙ্গলের জন্য এই পরিস্থিতি মেনে নেওয়ার সিদ্ধান্ত নেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে মার্গারেটে জার্মান রেড ক্রসের সঙ্গে যুক্ত এক সামরিক হাসপাতালের পরিচালনা সহযোগিতা করেন। ডিসেম্বর মাসের বছর 1939 সালে তিনি বার্লিন ব্রান্ডেনবুর্গ অঞ্চলের তৃতীয় সামরিক জেলার রেড ক্রস হাসপাতালের তত্ত্বাবধান গ্রহণ করেন। এই পদে থাকাকালীন তিনি ওয়েহরমাক্ট নিয়ন্ত্রিত এলাকাগুলোর চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন। মার্চ মাসের বছর 1940 সালে তিনি জার্মানি নিয়ন্ত্রিত পোল্যান্ডে ভ্রমণের রেকর্ড রাখেন। সেই সফরের সময় তিনি সেখানকার পরিস্থিতির প্রত্যক্ষ সাক্ষী হন। তার ব্যক্তিগত লেখাগুলোর মধ্যে তিনি উল্লেখ করেন যে তিনি পসেন, লডজ এবং ওয়ার্শ পরিদর্শন করেছিলেন। তিনি ইহুদি এবং পোলিশ জনগোষ্ঠী সম্পর্কে অবমাননাকর ভাষায় লিখেছিলেন এবং সেখানে স্বাস্থ্য পরিস্থিতিকে বিশৃঙ্খল বলে বর্ণনা করেছিলেন। এ অঞ্চলে শৃঙ্খলা প্রতিষ্ঠার কঠিন বাস্তবতার উপর জোর দিয়েছিলেন। তার কাজের স্বীকৃতিস্বরূপ মার্গারেটে জার্মান রেড ক্রসের মধ্যে কর্নেলের পদ লাভ করেন। ফেব্রুয়ারি মাসের বছর 1945 সালে তিনি গেবহার্ড হিমলারকে লেখা এক চিঠিতে তার স্বামীর দায়িত্ব সম্পর্কে প্রশংসা প্রকাশ করেন, তার ভূমিকার গুরুত্ব তুলে ধরেন এবং উল্লেখ করেন যে সমগ্র জার্মানি তাকে সম্মানের চোখে দেখছে। তার প্রথম কন্যা গুডরুনের সঙ্গে তার সম্পর্ক ছিল ঘনিষ্ঠ। তিনি তাকে নিয়মিত ফোন করতেন এবং যতবার সম্ভব দেখা করতেন। মার্গারেটে এবং হেডউইগ পটথাস্ট উভয়েই হিমলারের প্রতি বিশ্বস্ত ছিলেন। এপ্রিল মাসের বছর 1945 সালে মার্গারেটে তার শেষ সাক্ষাতের জন্য গোমুন্ডে হিমলারের বাড়িতে যান, যেখানে তিনি কিছু সময় তার কন্যার সঙ্গে কাটান। মিত্রবাহিনীর অগ্রযাত্রার ফলে বছর 1945 সালে মার্গারেটে এবং গুডরুন গোমুন্ডের বাসভবন ত্যাগ করেন। মে মাসে ইতালির বোলজানোতে মার্কিন বাহিনীর আগমনের পর তারা উভয়েই বন্দী হন এবং পরে ফ্রান্স, ইতালি এবং জার্মানির বিভিন্ন আটক শিবিরে স্থানান্তরিত হন। বন্দী থাকাকালীন মার্গারেটে জিজ্ঞাসাবাদ করা হয়, যদিও নিশ্চিত হওয়া যায় যে তিনি তার স্বামীর সরকারি কার্যক্রম সম্পর্কে অবগত ছিলেন না। তার জবাবগুলো মূলত তার আশেপাশের সংক্ষিপ্ত দৃষ্টিভঙ্গির মধ্যে সীমাবদ্ধ ছিল, যা তার সমস্ত বিবৃতির মধ্যেই প্রতিফলিত হয়েছিল। সেপ্টেম্বর মাসের বছর 1945 সালে নুরেমবার্গ বিচারের প্রসঙ্গে তাকে আবার জিজ্ঞাসাবাদ করা হয়। মার্গারেটে এবং তার কন্যাকে ফ্লাক্কাসেনে লুডভিগসবুর্গ বন্দি শিবিরে পাঠানো হয়। তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা না হওয়ায় উভয়কে নভেম্বর মাসের বছর 1946 সালে মুক্তি দেওয়া হয়। মুক্তির পর তারা বিলেফেল্ডের বেটেল ইনস্টিটিউটে আশ্রয় গ্রহণ করেন। এই প্রতিষ্ঠানটির নির্বাহী পরিষদ তার অবস্থানের পক্ষে সমর্থন দিয়েছিল, যদিও তার উপস্থিতি বিতর্কের জন্ম দিয়েছিল। জুন মাসের বছর 1947 সালে নিউ ইয়র্ক ট্রিবিউন হাইনরিখ হিমলারের বিধবা একজন ভদ্র মহিলার মতো জীবনযাপন করছেন কি শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে তার পরিস্থিতি তুলে ধরা হয়।
বছর 1948 সালে বিলেফেল্ড তাকে তৃতীয় বিভাগ বা গিকম অপরাধী হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়, যার অর্থ ছিল তাকে বিচনাচ্ছিকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। 2 বছর পর তিনি এই শ্রেণীবিন্যাসের বিরুদ্ধে আপিল করার জন্য একজন আইনজীবী নিযোগের সিদ্ধান্ত নেন। তিনি দাবি করেছিলেন যে তার জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক দলের সদস্যপদ শুধুমাত্র প্রতীকী ছিল এবং তার রেড ক্রসের পদ শুধুমাত্র তার পূর্ব অভিজ্ঞতার জন্য ছিল, কারণ তিনি বছর 1914 সাল থেকে সেখানে কাজ করেছিলেন। তিনি আরও যুক্তি দেন যে যদিও তিনি রাইক্সফুরারেসেসের স্ত্রী ছিলেন, তিনি কখনও রাজনৈতিক কেন্দ্রবিন্দুতে ছিলেন না। ডেটমোল্ডের বিচনাচ্ছিকরণ কমিটি তার মামলা পর্যালোচনা করে এবং সিদ্ধান্তে উপনীত হয় যে তিনি সম্ভবত জাতীয় সমাজতান্ত্রিক দলের আদর্শ এবং তার স্বামীর সিদ্ধান্তগুলো সমর্থন করেছিলেন। আপিলের সময় তার পক্ষের আইনজীবীরা জোর দিয়ে বলেন যে তাকে হিমলারের কর্মকাণ্ডের জন্য দায়ী করা উচিত নয়। তারা ব্যাখ্যা করেন যে এই সিদ্ধান্তটি সিপেনহাফট নীতির ভিত্তিতে গৃহীত হয়েছে, যার মাধ্যমে পারিবারিক সংযোগের জন্য দায়িত্ব আরোপ করা হয়েছিল। অবশেষে মার্চ মাসের 19 তারিখ, বছর 1951 সালে তাকে মিটলয়ফার চতুর্থ শ্রেণী হিসেবে পুনঃশ্রেণীবদ্ধ করা হয়। যদিও তাকে তার স্বামীর অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা হয়নি, এই প্রক্রিয়ায় প্রকাশ পায় যে তিনি এবং তার কন্যা উভয়েই হিমলারের অবস্থানের কারণে সুবিধা লাভ করেছিলেন। এই কারণে বাভারিয়ার প্রধানমন্ত্রী হান্স এহার্ড ব্রিটিশ অধিকৃত অঞ্চলে আরেকটি বিচনাচ্ছিকরণ প্রক্রিয়ার সূচনা করেন। এইবার বিতর্কটি মার্গারেটে এবং হাইনরিখের গোমুন্ডে অবস্থিত বাসভবনের মালিকানা নিয়ে কেন্দ্রীভূত হয়। জানুয়ারি মাসের 15 তারিখ, বছর 1953 সালে মিউনিখে চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হয়, যেখানে সিদ্ধান্ত নেওয়া হয় যে তিনি নাৎসি শাসনের সুবিধাভোগী ছিলেন। ফলস্বরূপ তাকে দ্বিতীয় শ্রেণীর অ্যাক্টিভিস্ট, মিলিট্যান্ট এবং সুবিধাভোগী অন্তর্ভুক্ত করা হয়। এরপর তাকে 30 দিন কঠোর পরিশ্রমের শাস্তি দেওয়া হয় এবং তার পেনশন এবং ভোটাধিকারের অধিকার কেড়ে নেওয়া হয়। বছর 1952 সালে গুডরুন বেটেল ত্যাগ করেন। 3 বছর পর মার্গারেটে হিপেনে বসবাস শুরু করেন, যেখানে তিনি তার বোন লিডিয়া এবং পালকপুত্র গেরহার্ডের সঙ্গে ছিলেন। তার শেষ দিনগুলো তিনি মিউনিখে কাটান তার কন্যা গুডরুনের সঙ্গে, যিনি তার অভিজ্ঞতার দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়ে তার পিতার স্মৃতির রক্ষার জন্য সক্রিয় ছিলেন। ইতিহাসবিদ পিটার লঙ্গেরিশ উল্লেখ করেন যে মার্গারেটে সম্ভবত হিমলারের শাসনামলের গোপন প্রকল্প বা বিষয়গুলো সম্পর্কে অবগত ছিলেন না। তার পরবর্তী বিবৃতিতে তিনি জাতীয় সমাজতান্ত্রিক শাসনের অপরাধ সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞতার দাবি করেন, যদিও তিনি তার আদর্শের প্রতি একনিষ্ঠ ছিলেন। ইতিহাসবিদ ইউর্গেন ম্যাথেউস তাকে এমন একজন ব্যক্তি হিসেবে বর্ণনা করেন, যিনি আন্দোলনের প্রতি দৃঢ় বিশ্বাসী ছিলেন এবং যার ইহুদি বিরোধী দৃষ্টিভঙ্গি স্থায়ী ছিল। শাসনের অপরাধ ও কর্মকাণ্ড থেকে নিজেকে দূরে রাখার প্রচেষ্টা করা সত্ত্বেও তিনি এর সুবিধা ভোগ করেছিলেন। তার শেষ বছরগুলোতে মার্গারেটে মিউনিখে তার কন্যা গুডরুনের সঙ্গে বসবাস করতেন। তিনি জনজীবন থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকেন এবং বছর 1967 সালে 72 বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার মৃত্যু প্রায় অগোচরে থেকে যায় এবং কোনো আনুষ্ঠানিক শ্রদ্ধা বা স্বীকৃতি প্রকাশিত হয়নি। এমি গোরিং, থিয়েটার থেকে তৃতীয় রাইখের দরবার পর্যন্ত। এমি জোহানা হেনি সোনেনমান মার্চ মাসের 24 তারিখ, বছর 1893 সালে জার্মানির হামবুর্গে জন্মগ্রহণ করেন। এক সুবিধাপূর্ণ পরিবেশে বেড়ে ওঠার কারণে তিনি সাংস্কৃতিক ও একাডেমিক প্রশিক্ষণের সুযোগ পান, যা পরবর্তী সময়ে তাকে থিয়েটারের পথে পরিচালিত করে। শৈশব থেকেই তিনি নাট্যশিল্পের প্রতি আকৃষ্ট ছিলেন এবং ওয়েইমারের খ্যাতনামা জাতীয় থিয়েটারে অভিনয় শুরু করেন, যেখানে মঞ্চে তার প্রতিভা দর্শকদের মুগ্ধ করেছিল। বছর 1916 সালে 23 বছর বয়সে তিনি কার্ল কেস্টলিনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি ছিলেন এক অভিনেতা যার সঙ্গে এমি একই পেশার প্রতি অনুরাগ ভাগাভাগি করতেন, যদিও ব্যক্তিগত পার্থক্য এবং পেশাগত লক্ষ্যের ভিন্নতার কারণে বছর 1926 সালে তারা বিচ্ছিন্ন হয়ে যান। এরপর তার জীবন এক অপ্রত্যাশিত মোড় নেয়। 30-এর দশকের শুরুতে, যখন জার্মানির রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তেজনাপূর্ণ হয়ে উঠছিল, এমির পরিচয় হয় হারমান গোরিংয়ের সঙ্গে, যিনি ইতোমধ্যেই নাৎসি দলে প্রভাবশালী হয়ে উঠছিলেন। তাদের সম্পর্ক সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় এবং সময়ের সঙ্গে সঙ্গে আরও ঘনিষ্ঠ হয়ে ওঠে। এপ্রিল মাসের 10 তারিখ, বছর 1935 সালে কারিন গোরিংয়ের প্রথম স্ত্রীর মৃত্যুর কিছুদিন পর এমি এবং গোরিং এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, যেখানে অ্যাডলফ হিটলার সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন। এই মুহূর্ত থেকে তার জীবন নাটকীয়ভাবে পরিবর্তিত হয়। থিয়েটারের মঞ্চ থেকে সরে এসে তিনি বিলাসবহুল সংবর্ধনা এবং আনুষ্ঠানিক বৈঠকের সভাপতিত্ব করতে শুরু করেন।
তিনি হয়ে ওঠেন গুরুত্বপূর্ণ ভোজসভাগুলোর স্বাগতিক এবং তার স্বামী লুফটওয়াফের প্রধান হারমান গোরিংয়ের নিয়মিত সঙ্গী। বিলাসবহুল জীবনের মোহে আবদ্ধ এমি তার স্বামীর দেওয়া এই জীবন উপভোগ করছিলেন। বছর 1938 সালের জুন মাসের 2 তারিখে তাদের কন্যা এড্ডা জন্মগ্রহণ করে। প্রচারিত হয়েছিল যে তার নাম বেনিতো মুসোলিনির বংশধরদের প্রতি শ্রদ্ধা জানাতে রাখা হয়েছিল, যা তাকে এই শাসনের এক ক্ষমতাধর পরিবারের প্রতীক করে তুলেছিল। তবে তার ভূমিকা শুধুমাত্র জনসমক্ষে উপস্থিতি কিংবা তার বিলাসবহুল পরিবেশের মধ্যে সীমাবদ্ধ ছিল না। নাৎসি শক্তি সুসংহত হওয়ার সঙ্গে সঙ্গে অভ্যন্তরীণ দ্বন্দ্ব আরও প্রকট হয়ে ওঠে। এমি প্রায়ই ইভা ব্রাউনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়তেন, যিনি হিটলারের সবচেয়ে ঘনিষ্ঠ নারী ছিলেন। এমি ছিলেন আত্মবিশ্বাসী এবং নিজেকে কিছুটা উচ্চস্থানে মনে করতেন, ফলে ইভার সঙ্গে তার মিথস্ক্রিয়া সবসময়ই উত্তেজনা ও কটাক্ষপূর্ণ মন্তব্যে ভরা থাকত। এই প্রতিদ্বন্দ্বিতা তাকে কিছু প্রভাবশালী পরিসর থেকে দূরে সরিয়ে দেয় এবং গুরুত্বপূর্ণ অনুষ্ঠান থেকে বাদ পড়তে হয়, যা তিনি কখনোই সহজভাবে মেনে নেননি। এমনকি একাধিকবার হিটলার নিজে হস্তক্ষেপ করেন এবং তাদের মধ্যকার বিরোধ নিরসনের চেষ্টা করেন, উভয়ের মধ্যে মধ্যস্থতা করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। যুদ্ধ পরিস্থিতি এক অপ্রত্যাশিত মোড় নিয়ে আসে। সংঘাতের শেষের দিকে, যখন জার্মান বিজয় অসম্ভব হয়ে পড়ছিল, তখন এমি এবং হারমানের সম্পর্ক খারাপ হতে শুরু করে। যুদ্ধের শেষ পর্যায়ে তারা ওবারজালৎসবার্গের তাদের পার্বত্য বাসভবনে আশ্রয় নেন, যেখানে ভয় ও অনিশ্চয়তা প্রকট হয়ে ওঠে। যুদ্ধক্ষেত্র থেকে আসা প্রতিবেদনগুলো মোটেই আশাব্যঞ্জক ছিল না, এবং প্রতিটি নতুন সংবাদ সঙ্গে নিয়ে আসছিল পরাজয়ের বাড়তে থাকা আশঙ্কা। মে মাসের 8 তারিখ, বছর 1945 সালে জার্মানি নিঃশর্ত আত্মসমর্পণ স্বীকার করে। এমি এবং তার কন্যা এড্ডা মার্কিন সেনাবাহিনীর হাতে বন্দী হন এবং লুক্সেমবার্গে অবস্থিত ক্যাম্প অ্যাশকান আটক শিবিরে স্থানান্তরিত হন। রায় আসতে দেরি হয়নি। এক বিচনাচ্ছিকরণ আদালত তাকে 1 বছরের কারাদণ্ড প্রদান করে, তাকে স্মরণ করিয়ে দেয় যে তার পূর্বের মর্যাদা এখন আর কোনো মূল্য বহন করে না। মুক্তি লাভের পর তিনি নতুন সংকটের মুখোমুখি হন। তার সম্পত্তির প্রায় 30% বাজেয়াপ্ত করা হয়, তাকে এমন এক পরিস্থিতিতে ঠেলে দেয় যা তিনি কখনো কল্পনাও করেননি। তিনি যে জীবনকে চিনতেন তা বিলীন হয়ে গিয়েছিল এবং বিনোদন জগৎ তার জন্য দরজা বন্ধ করে দেয়। 5 বছর ধরে তাকে মঞ্চে অভিনয়ের অনুমতি দেওয়া হয়নি, যা তাকে সেই ক্যারিয়ার থেকে দূরে সরিয়ে দেয় যা একসময় তার তারকাখ্যাতি এনে দিয়েছিল। সবকিছুর পরও তিনি মিউনিখে তার জীবন নতুন করে গড়ার চেষ্টা করেন। সময়ের সঙ্গে সঙ্গে তিনি এক সাধারণ জীবনে অভ্যস্ত হতে থাকেন, যা একসময়ের বিলাসিতাপূর্ণ পরিবেশ থেকে একেবারেই ভিন্ন ছিল। বছর 1951 সালে তিনি একটি ছোট অ্যাপার্টমেন্ট খুঁজে পান এবং তার দৈনন্দিন জীবন পুনর্গঠন শুরু করেন। বছরের পর বছর ধরে তিনি লেখালেখিতে আশ্রয় খুঁজে নেন। বছর 1967 সালে তিনি তার আত্মজীবনী গি আন ডের সাইতে মেইনেস মানেস কি প্রকাশ করেন, যেখানে তিনি হারমান গোরিংয়ের সঙ্গে তার অভিজ্ঞতা বর্ণনা করেন। এই গ্রন্থটি স্মৃতিচারণ ও ব্যাখ্যায় পূর্ণ ছিল এবং তার ইতিহাসে তার ভূমিকা পুনঃসংজ্ঞায়িত করার চেষ্টা করেছিল, যদিও এটি জনসাধারণের মধ্যে তার অতীত সম্পর্কে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারেনি। বছর 1972 সালে এই বইটি ইংরেজিতে মাই লাইফ উইথ গোরেংকি নামে অনুদিত হয়, যা তার সাক্ষ্যকে আরও বিস্তৃত পাঠকের কাছে পৌঁছানোর সুযোগ করে দেয়। এমি গোরিং জুন মাসের 8 তারিখ, বছর 1973 সালে মিউনিখে মৃত্যুবরণ করেন, তখন তার বয়স ছিল 80 বছর। তার স্বাস্থ্য ক্রমশ অবনতির দিকে যাচ্ছিল, যখন তার জীবনগাথা তখনও বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করছিল। তার অন্ত্যেষ্টিক্রিয়ায় কেউ কেউ তাকে নাৎসি শাসনের এক নেতার বিধবা হিসেবে দেখছিল, আবার কেউ তাকে এমন একজন ব্যক্তি হিসেবে মনে করছিল যিনি এক যুগের উত্থান ও পতনের সাক্ষী ছিলেন। আউশভিৎসের প্রাচীরের ওপারে হেডউইগ হোসের গল্প। মার্চ মাসের 3 তারিখ, বছর 1908 সালে হেডউইগ হেন্সেল জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই তার পথ নির্ধারিত হয়ে গিয়েছিল এমন সিদ্ধান্ত ও সাক্ষাৎকারের মাধ্যমে, যা তাকে ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়গুলোর একটিতে নিয়ে যাবে। আগস্ট মাসের 17 তারিখ, বছর 1929 সালে তিনি রুডলফ হোসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, কিছুদিন পরেই যখন তিনি কারাগারে তার শাস্তি ভোগ করার পর মুক্তি পান। হোসকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এক হত্যাকাণ্ডে জড়িত থাকার কারণে গ্রেপ্তার করা হয়েছিল, তবে এটি হেডউইগকে বিচলিত করেনি। তিনি তার স্বামীর অতীতের ঘটনাগুলোর পরিবর্তে সংসার স্থিতিশীল রাখার দিকেই বেশি মনোযোগী ছিলেন। দম্পতি একসঙ্গে পোমেরানিয়ার একটি খামারে তাদের জীবন শুরু করেন, যেখানে তারা শান্তি ও নির্জনতা খুঁজে পান। তবে এই শান্তিপূর্ণ পরিবেশ বেশিদিন স্থায়ী হয়নি, কারণ যুদ্ধ এবং রাজনীতি দ্রুত তাদের অন্ধকারাচ্ছন্ন এক বাস্তবতার মধ্যে নিয়ে যায়।
সময়ের সঙ্গে সঙ্গে তাদের পরিবার 5 সন্তানের মাধ্যমে প্রসারিত হয়: ক্লাউস, হান্সিউর্গেন, হেইডেট্রাউট, ইঙ্গেব্রিগিট এবং আনেগ্রেট। পরিবারের বাড়িটি শিশুদের হাসি ও খেলার উচ্ছ্বাসে পূর্ণ থাকত, যদিও একই সময়ে তাদের পাশের আউশবিটস কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে আসা আর্তচিৎকারও সেখানে প্রতিধ্বনিত হতো, যেখানে রুডলফ হোস কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। হেডউইগ এবং তার সন্তানরা ক্যাম্পের পাশেই একটি বাড়িতে বসবাস করতেন, যেটিকে তিনি একটি প্রকৃত স্বর্গ বলে বর্ণনা করতেন। তাদের বাড়ির জানালা থেকে চিমনিগুলো দেখা যেত না, যেখানে লাশ পোড়ানো হতো। একটি উঁচু কংক্রিটের প্রাচীর, কৌশলগতভাবে নির্মিত, তাদের দৃষ্টিসীমার বাইরে রাখত ক্যাম্পের মর্মান্তিক বাস্তবতাকে। এই প্রাচীর শুধু তার সন্তানদের রক্ষা করছিল না, বরং তার নিজের উপলব্ধিকেও আড়াল করে রেখেছিল। যখন রুডলফ ক্যাম্প পরিচালনার দায়িত্বে ব্যস্ত থাকতেন, তখন হেডউইগ অভিজাত সংবর্ধনা ও সভা আয়োজন করতেন এবং হান্স ফ্রাঙ্ক ও অ্যাডলফ আইকম্যানের মতো উচ্চপদস্থ ব্যক্তিদের আতিথ্য জানাতেন। এই দুই বাস্তবতার মধ্যে পার্থক্য ছিল বিস্ময়কর। একদিকে হাজার হাজার বন্দী মৃত্যুর মুখোমুখি হচ্ছিল, অন্যদিকে হেডউইগ তার বাড়ির বারান্দায় বসে কফি পরিবেশন করছিলেন এবং তার সন্তানদের নিশ্চিন্তে খেলতে দেখছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠতে থাকে, আসলেই হেডউইগ আউশবিটসে যা ঘটছিল তা কতটুকু জানতেন? কিছু মানুষ মনে করেন যে তিনি ইচ্ছাকৃতভাবে সত্যকে অস্বীকার করেছেন, নিজের দৈনন্দিন জীবনের স্বাভাবিকতা বজায় রাখার জন্য। অন্যরা দাবি করেন যে তিনি প্রকৃতপক্ষে জানতেন, তবে সচেতনভাবে দৃষ্টি এড়িয়ে গিয়েছিলেন, তার সন্তানদের নিরাপত্তা ও নিজের স্বাচ্ছন্দ্যের জন্য। বছরের পর বছর তার পরিবার বিশেষ সুবিধার মধ্যে বসবাস করেছে, যখন ইউরোপের অনেক অঞ্চল ধ্বংসের সম্মুখীন হচ্ছিল। তবে যখন যুদ্ধ শেষ পর্যায়ে পৌঁছাল এবং নাৎসি শাসনের পতন অনিবার্য হয়ে উঠল, তখন তার জীবন এক নাটকীয় মোড় নেয়। শত্রু বাহিনীর অগ্রগতির মুখে রুডলফ হোস আউশবিটস ত্যাগ করেন এবং গ্রেপ্তার এড়ানোর জন্য মিথ্যা পরিচয় গ্রহণ করেন। অন্যদিকে হেডউইগ ব্রিটিশ গোয়েন্দা সংস্থার হাতে বন্দী হন মার্চ মাসের বছর 1946 সালে। সেই সময় তিনি সাংকট মিশাইলিস্টনে একটি চিনি কারখানায় কাজ করছিলেন, যেখানে তিনি আউশবিটসের কমান্ডারের স্ত্রী পরিচয় গোপন রাখার চেষ্টা করছিলেন। জিজ্ঞাসাবাদের সময় হেডউইগ বিভ্রান্তিকর তথ্য দেওয়ার চেষ্টা করেন এবং দাবি করেন যে তার স্বামী ইতোমধ্যেই মারা গেছেন। তবে কয়েকদিনের মধ্যে প্রবল চাপের মুখে পড়ে তিনি শেষ পর্যন্ত রুডলফ হোসের অবস্থান প্রকাশ করেন, যা তার গ্রেপ্তার সহজ করে তোলে। রুডলফ হোসের ভাগ্য দ্রুত নির্ধারিত হয়। এপ্রিল মাসের বছর 1947 সালে তাকে আবার আউশবিটসে ফিরিয়ে আনা হয়, যেখানে তিনি একসময় কমান্ডার ছিলেন। সেই একই জায়গায় তাকে মৃত্যুদণ্ড প্রদান করা হয় এবং ফাঁসিতে ঝুলিয়ে কার্যকর করা হয়। তার স্বামীর মৃত্যুদণ্ড কার্যকরের পর হেডউইগ বিধবা হয়ে যান এবং তার নাম অনিবার্যভাবে রুডলফ হোসের দ্বারা সংঘটিত অপরাধের সঙ্গে যুক্ত হয়ে যায়। যদিও তিনি কখনও যুদ্ধাপরাধের জন্য বিচারের মুখোমুখি হননি, তার অতীত তাকে জীবনের শেষ দিন পর্যন্ত অনুসরণ করে। রুডলফের মৃত্যুর পর তিনি জার্মানি থেকে দূরে কোথাও বসবাস স্থাপন করতে চান, কারণ তার পদবি সেখানে এক বোঝা হয়ে উঠেছিল, যা বহন করা কঠিন ছিল। নতুন করে জীবন শুরু করার চেষ্টা করতে গিয়ে তিনি ইউরোপ ছেড়ে চলে যান এবং যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করেন। সেখানে তিনি জনসমাজের দৃষ্টি থেকে দূরে থেকে আরও নিরিবিলি জীবন যাপন করেন, তার কিছু সন্তানের সঙ্গে, যারা নিজেরাও অতীত থেকে দূরে থাকার চেষ্টা করছিল। সেপ্টেম্বর মাসের বছর 1999 সালে যখন তিনি আর্লিংটনে তার এক কন্যাকে দেখতে গিয়েছিলেন, তখন তার মৃত্যু হয়। তিনি 81 বছর বয়সে পরলোক গমন করেন। তার প্রস্থান ছিল একদম নির্বে, তার অতীতের সেই ঘটনাগুলো থেকে দূরে, যা তার জীবনের অধিকাংশ সময়কে চিহ্নিত করেছিল। গের্ডা বুক এবং মার্টিন বোরমান এক শাসনের অধীনে গড়া দাম্পত্য। অক্টোবর মাসের 23 তারিখ বছর 1909 সালে গের্ডা বুক জন্মগ্রহণ করেন। তার পিতা ওয়াল্টার বুক এক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ছিলেন এবং প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। শৈশব থেকেই জাতীয় সমাজতান্ত্রিক আদর্শ তার চারপাশের পরিবেশকে প্রভাবিত করেছিল। তিনি এমন এক পরিবারে বেড়ে ওঠেন যেখানে এই বিশ্বাসগুলো ছিল মূল ভিত্তি, যা তার দৃষ্টিভঙ্গি গঠনে ভূমিকা রাখে। তরুণ বয়সেই তার পরিচয় হয় অ্যাডলফ হিটলারের সঙ্গে, যিনি দ্রুত তার কাছে এক ঘনিষ্ঠ ব্যক্তিত্বে পরিণত হন। তার কাছে হিটলার শুধুমাত্র ইউরোপ বদলে দেওয়া আন্দোলনের নেতা ছিলেন না, বরং তিনি ভালোবাসার সঙ্গে তাকে ডাকতেন কি চাচা অ্যাডলফ নামে। এই সম্পর্ক তাকে নাৎসি অভিজাতদের মধ্যে চলাফেরার সুযোগ করে দেয়, যেখানে ব্যক্তিগত জীবন এবং রাজনৈতিক কার্যক্রম একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল। এই পরিবেশেই তার পরিচয় হয় মার্টিন বোরমানের সঙ্গে, যিনি পরবর্তীতে তার স্বামী হন। তার বাবা নিজেই এই সম্পর্কের সূচনা করেন, যখন বোরমান তখনও তেমনভাবে পরিচিত ছিলেন না।
সময়ের সঙ্গে সঙ্গে তিনি পদোন্নতি পেয়ে হিটলারের ব্যক্তিগত সচিবের পদে উন্নীত হন। সেপ্টেম্বর মাসের 2 তারিখ, বছর 1929 সালে গেরডা এবং মার্টিন বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই অনুষ্ঠানে অ্যাডলফ হিটলার এবং রুডলফ হেস উপস্থিত ছিলেন এবং তারা সম্মানিত সাক্ষী হিসেবে ভূমিকা রাখেন। এই মিলন দুই পরিবারের মধ্যে সম্পর্ককে প্রতীকীভাবে দৃঢ় করে, যারা পুরোপুরিভাবে নাৎসি আন্দোলনের প্রতি সমর্থন দিয়েছিল। দাম্পত্য জীবনের সময় মার্টিনের রাজনৈতিক জীবন দ্রুত উন্নতির দিকে ধাবিত হয়। তিনি যখন ক্ষমতার জটিলতা ও কূটকৌশলে ব্যস্ত ছিলেন, তখন গেরডা নিজেকে এক অদৃশ্য ভূমিকার মধ্যে সীমাবদ্ধ রাখেন, যা নাৎসি শাসনের আদর্শ স্ত্রী হিসেবে পরিচিত ছিল। নাৎসি মতাদর্শ নারীদের শুধুমাত্র পরিবার এবং স্বামীর প্রতি নিবেদিত থাকার ধারণাকে উৎসাহিত করত, এবং গেরডা বিনা প্রশ্নে সেই ভূমিকাকে ধারণ করেছিলেন। এই বিয়ে বহু সন্তান জন্মের পথ প্রশস্ত করে এবং তারা মোট 10টি সন্তানের জননী হন। এই বট পরিবার তাদের নাৎসি আদর্শের প্রতি আনুগত্য প্রতিফলিত করেছিল, যেখানে কি আর্য কি জনগোষ্ঠীর জন্মহার বাড়ানোর প্রচার চালানো হতো। বাহ্যিকভাবে তার জীবন স্থিতিশীল মনে হলেও পারিবারিক জীবনের অভ্যন্তরীণ বাস্তবতা ছিল অনেক বেশি জটিল। বছরের পর বছর ধরে গেরডাকে মার্টিনের পরকীয়ার ঘটনাগুলো সহ্য করতে হয়েছিল, যা নাৎসি উচ্চপদস্থদের মধ্যে সাধারণ ছিল। এই পরিবেশে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল খুবই স্বাভাবিক, এবং গেরডা এটি মেনে নিয়েছিলেন কোনো আপত্তি ছাড়াই। তিনি জানতেন যে তার মূল দায়িত্ব ছিল তার স্বামীকে সমর্থন করা এবং তার সন্তানদের লালন পালন করা, পরিস্থিতি যেমনই হোক না কেন। যখন নাৎসি শাসনের পতন শুরু হল, তখন তার জীবন আর স্বাভাবিক থাকল না। মিত্রবাহিনীর অগ্রযাত্রার সঙ্গে সঙ্গে প্রতিদিন অনিশ্চয়তা তাকে গ্রাস করতে থাকে। বের্কটেসগার্ডেনে যখন পরাজয় একেবারে নিশ্চিত হয়ে যায়, তিনি নির্দিষ্ট নির্দেশনা পান। তাকে একটি অস্ত্র এবং একটি বিষের ক্যাপসুল দেওয়া হয় এবং বলা হয় যে শেষ পর্যন্ত তাকে নিজেকে রক্ষা করতে হবে। এমনকি তাকে জানিয়ে দেওয়া হয়েছিল যে পরিস্থিতি যদি একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে চূড়ান্ত পদক্ষেপ নিতে হবে। এটি ছিল শাসনের শেষ মুহূর্ত, যখন পতন অনিবার্য হয়ে উঠেছিল এবং সবচেয়ে বিশ্বস্ত অনুসারীরা চরমপন্থী সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছিল। এর কিছুদিন পর গেস্টাপো তাকে তার বাড়িতে আটকে রাখে, যা ছিল হারমান গোরিংকে ধরার এক বিশৃঙ্খল প্রচেষ্টা। তবুও গেরডা মিত্রবাহিনীর সৈন্যদের থেকে লুকিয়ে থাকতে সক্ষম হননি। বার্লিনের পতনের পর তিনি মার্কিন সেনাদের হাতে বন্দী হন। তার সামাজিক মর্যাদার প্রতীক সবকিছু ধ্বংস হয়ে যায়। তার সম্পত্তি বাজেয়াপ্ত ও ধ্বংস করা হয়, যা তার পূর্বের জীবনের সম্পূর্ণ পতনের প্রতিচ্ছবি হয়ে ওঠে। গ্রেপ্তারের পর তাকে একটি বন্দি শিবিরে স্থানান্তরিত করা হয়, যেখানে তিনি 10 দিন কাটান। তবে তার অবস্থান হঠাৎ শেষ হয়ে যায়, কারণ এক পাহারাদারের সহায়তায় তিনি পালিয়ে যেতে সক্ষম হন। এই পালানো সহজ ছিল না। তিনি তার বাড়ির উদ্দেশ্যে, যা বাল্টিক উপকূলে অবস্থিত ছিল, প্রায় 1000 কিলোমিটার পথ পাড়ি দেন। এই যুদ্ধবিধ্বস্ত অঞ্চল অতিক্রম করতে তাকে 7 সপ্তাহ সময় লেগেছিল। তবে তার ভাগ্য ইতোমধ্যেই নির্ধারিত হয়ে গিয়েছিল। এই সংঘাত কেবল তাকে মানসিকভাবেই নয়, শারীরিকভাবেও দুর্বল করে দেয়। বছর 1946 সালে চিকিৎসকরা তার জরাজু ক্যান্সার শনাক্ত করেন, যা এক মারাত্মক পার্শ্বভিত্তিক চিকিৎসার কারণে দ্রুত ছড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত প্রাণঘাতী হয়ে ওঠে। এপ্রিল মাসের 23 তারিখ, সেই একই বছরে, মাত্র 36 বছর বয়সে, তিনি ইতালির মেরানোতে মৃত্যুবরণ করেন। তার দেহ এক সামরিক কবরস্থানে সমাধিস্থ করা হয়, যেখানে তিনি হর্স্ট ব্রুগার নামক এক জার্মান সৈনিকের পাশে শায়িত হন, যার সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না, তবে যার দেহাবশেষ তার পাশেই রয়ে যায়। তবে তার সমাধি দীর্ঘস্থায়ী হয়নি। অল্প সময়ের মধ্যেই তার দেহাবশেষ দাহ করা হয় এবং সমুদ্রে ছড়িয়ে দেওয়া হয়। লিনা হেইড্রিক, এক অপরাধীর বিধবা। লিনা ফন ওস্টেন জুন মাসের 14 তারিখ, বছর 1911 সালে জন্মগ্রহণ করেন, এক সময় যখন জার্মানিতে গভীর পরিবর্তন ঘটছিল। তার পরিবার ক্ষুদ্র আভিজাত্যের অংশ ছিল। তার পিতা, যিনি এক গ্রামীণ এলাকার শিক্ষক ছিলেন, তাকে এমন মূল্যবোধ শিক্ষা দিয়েছিলেন, যা অজান্তেই এক সংকটপূর্ণ বিশ্বের চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছিল। শৈশব থেকেই তিনি রাজনৈতিক বিষয়ে আগ্রহ দেখান, যা তাকে বছর 1929 সালে নাৎসি দলে যোগ দিতে উৎসাহিত করে। সেই সময়ে এটি তার জন্য এক উন্নতির সম্ভাবনা বলে মনে হয়েছিল। ডিসেম্বর মাসের বছর 1930 সালে তার পরিচয় হয় রেইনহার্ড হেইড্রিকের সঙ্গে, যিনি ছিলেন এক নৌবাহিনীর কর্মকর্তা এবং পরিবর্তনশীল জার্মানির উচ্চাকাঙ্ক্ষার প্রতিচ্ছবি। তাদের প্রথম সাক্ষাৎ ঘটে কিয়েলে এক নৌকাবাইচ ক্লাবের সংবর্ধনায়, যেখানে উচ্চাকাঙ্ক্ষী তরুণরা নতুন প্রত্যাশার সঙ্গে পরিচিত হচ্ছিলেন।
তাদের সম্পর্ক দ্রুত এগিয়ে যায়, 2 সপ্তাহেরও কম সময়ের মধ্যে তারা তাদের বাগদানের ঘোষণা দেন। অবশেষে ডিসেম্বর মাসের ২৬ তারিখ, বছর 1931 সালে তারা গ্রোসেনব্রোডের এক গির্জায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সবকিছুই ইতিবাচক মনে হচ্ছিল, কারণ তারা তাদের পরিবার গঠন করছিলেন এবং তাদের প্রথম সন্তানদের স্বাগত জানান, ক্লাউস, হেইডার এবং পরে সিল্ক। তবে বাস্তবতা ছিল আদর্শের চেয়ে অনেক দূরে। রেইনহার্ড হেইড্রিক দলে উচ্চপদে উন্নীত হওয়ার সঙ্গে সঙ্গে তিনি ক্রমশ দীর্ঘ সময়ের জন্য অনুপস্থিত থাকতে থাকেন। যখন তিনি রাইখের কেন্দ্রীয় নিরাপত্তা অফিসের প্রধান হিসেবে তার প্রভাব সুসংহত করছিলেন, তখন লিনা পুরোপুরিভাবে পরিবারের দায়িত্ব গ্রহণ করেন এবং সন্তানদের লালন পালনের কাজ একভাবে সামলাতে থাকেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা তার জীবনকে এমন এক জালে আটকে ফেলে, যেখানে রাজনীতি ও সামরিক সংঘাত এত গভীরভাবে জড়িয়ে যায় যে সেখান থেকে বেরিয়ে আসার উপায় ছিল না। যদিও তার স্বামী ক্ষমতা ও খ্যাতি অর্জন করেছিলেন, পারিবারিক জীবন ছিল চিরস্থায়ী উত্তেজনায় পরিপূর্ণ। জুলাই মাসের বছর 1942 সালে তার কন্যা মার্টে জন্মগ্রহণ করে। তখন রেইনহার্ড তার দায়িত্বে এতটাই নিমজ্জিত ছিলেন যে তিনি দিনে দিনে বাড়িতে কম সময় ব্যয় করতে থাকেন। মে মাসের ২৭ তারিখ, সেই একই বছরে প্রাগে এক হামলার শিকার হয়ে হেইড্রিকের জীবন শেষ হয়। তার মৃত্যু লিনার জীবনে গভীর প্রভাব ফেলে এবং তাকে এক অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি করে তোলে। প্রথম দিকে তিনি তার সন্তানদের সঙ্গে বোহেমিয়াতে অবস্থান করেন, তবে মিত্রবাহিনীর অগ্রযাত্রা তাকে জার্মান ভূখণ্ডে স্থানান্তরিত হতে বাধ্য করে। এই যুদ্ধ কেবল তার স্বামীকে কেড়ে নেয়নি, বরং তার নিরাপত্তার স্বপ্নকেও বিলীন করে দেয়। তিনি ফেহমার্নে আশ্রয় খোঁজেন, যেখানে তিনি তার শৈশব কাটিয়েছিলেন। তবে এটি তাকে শান্তি এনে দিতে পারেনি, অতীত তাকে সর্বদা তাড়া করছিল। সোভিয়েত বাহিনীর আগমনের সঙ্গে সঙ্গে চেকোস্লোভাক কর্তৃপক্ষ তার বিরুদ্ধে একটি প্রক্রিয়া শুরু করে, তার নাৎসি শাসনের সঙ্গে সংযোগের কারণে। ফেহমার্নে বেঁচে থাকা সহজ ছিল না। তার স্বামীর ছায়া থেকে নিজেকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টা এক অবিরাম সংগ্রামে পরিণত হয়। যুদ্ধোত্তর বছরগুলোতে লিনা বিচ্ছিন্নতাকরণ প্রক্রিয়ার সম্মুখীন হন। ঘটনাপ্রবাহ পরিবর্তিত হয় যখন তিনি সমস্ত অভিযোগ থেকে মুক্তি পান, যা তাকে নতুনভাবে জীবন শুরু করার সুযোগ দেয়। তবে তার অতীতের ভার কখনোই পুরোপুরি বিলীন হয়নি। জার্মান সরকারের কাছ থেকে একটি পেনশন পাওয়া এক কঠিন লড়াইয়ে পরিণত হয়। প্রথম দিকে তার আবেদন প্রত্যাখ্যান করা হয়, কারণ তিনি রেইনহার্ড হেইড্রিকের স্ত্রী ছিলেন, যা বিতর্ক ও সমালোচনার জন্ম দেয়। বহু বছরের প্রচেষ্টার পর বছর 1959 সালে তিনি অবশেষে আর্থিক সহায়তা পান, যা তার আগের জীবনের তুলনায় নগণ্য হলেও তাকে কিছুটা স্থিতিশীলতা প্রদান করে। এক অপ্রত্যাশিত পরিবর্তন আসে যখন তিনি ফিনল্যান্ডে এক ভ্রমণের সময় মাউনো মানিনেন নামের এক নাট্য পরিচালক ও চিত্রশিল্পীর সঙ্গে পরিচিত হন। এই সম্পর্ক তার অতীতকে পিছনে ফেলার এক প্রচেষ্টা বলে মনে হলেও তাদের বৈবাহিক জীবন ছিল আশা ও হতাশার এক সংমিশ্রণ। তারা একসঙ্গে ইমুব্রিয়া পারভা নামে একটি সরাইখানা চালাতেন, যেখানে তিনি তার প্রয়াত স্বামীর পরিচিতদের আতিথ্য দিতেন এবং সেই ইতিহাসের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে সংযোগ বজায় রাখতেন। বছর 1969 সালের ফেব্রুয়ারি মাসে এক অগ্নিকাণ্ড সরাইখানাটি সম্পূর্ণ ধ্বংস করে দেয়, যা তার জীবনের এক গুরুত্বপূর্ণ মোড় হিসেবে চিহ্নিত হয়। এরপর তিনি জনসমাজ থেকে দূরে সরে গিয়ে আরও গোপন জীবনযাপন করার সিদ্ধান্ত নেন। তবে তিনি কখনোই রেইনহার্ডের ভাবমূর্তি পরিবর্তনের প্রচেষ্টা পরিত্যাগ করেননি। বছর 1976 সালে তিনি কি লিবেন মেট ইনম ক্রেক্সওয়ারব্রেচার কি শিরোনামে একটি বই প্রকাশ করেন, যেখানে তিনি তার স্বামী সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। এই সাক্ষ্য মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। যদিও তিনি জনজীবন থেকে দূরে ছিলেন, তিনি ইতিহাসবিদদের সঙ্গে পত্রাচার চালিয়ে যান, তার স্বামীর বিষয়ে যেসব তথ্য তিনি ভুল বলে মনে করতেন তা সংশোধন করার চেষ্টা করতে থাকেন। যারা তাকে চিনতেন তাদের কাছে তার এই সংগ্রাম এক দ্বন্দ্বপূর্ণ প্রচেষ্টা বলে মনে হতো, কিন্তু তার জন্য এটি ছিল এক প্রমাণ প্রতিষ্ঠার লড়াই। এদিকে তার সন্তানরা এক জটিল ঐতিহ্যের ছায়ায় বেড়ে ওঠেন। অগাস্ট মাসের 14 তারিখ, বছর 1985 সালে লিনা হেইড্রিক সেই দ্বীপেই মৃত্যুবরণ করেন, যেখানে তিনি জীবনের অধিকাংশ সময় অতিবাহিত করেছিলেন। ব্রিজিটে হারবস্ট, পোল্যান্ডের রানিকি থেকে বিস্মৃতির অতল গহ্বরে। ডিসেম্বর মাসের 29 তারিখ, বছর 1895 সালে মারিয়া ব্রিজিটে হারবস্ট জার্মানির আইটর্ফে জন্মগ্রহণ করেন। তিনি তার শৈশব কাটান এক সাধারণ পরিবারে, যেখানে আর্থিক সংকট ছিল এক স্থায়ী বাস্তবতা। তিনি পড়াশোনা অকালেই ছেড়ে দেন এবং বেশ কয়েকটি প্রতিষ্ঠানে টাইপিস্ট ও সচিব হিসেবে কাজ শুরু করেন, যার মধ্যে মিউনিক বিশ্ববিদ্যালয়ও ছিল।
বড় কোনো উচ্চাসা ছাড়াই তিনি জীবনের ছোটখাটো আনন্দ উপভোগ করতেন যখন তার চারপাশের বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছিল। মে মাসের বছর 1924 সালে যখন তিনি বাভারিয়ান পার্লামেন্টে কাজ করছিলেন, তখন তার পরিচয় হয় হান্স ফ্রাঙ্কের সঙ্গে। তিনি ছিলেন এক উচ্চাকাঙ্ক্ষী আইনবিদ, যিনি তখন নাৎসি দলে প্রভাবশালী হয়ে ওঠা শুরু করেছিলেন। ফ্রাঙ্ক আত্মবিশ্বাসী মনোভাব নিয়ে নিজেকে উপস্থাপন করেন, যা ব্রিজিটের দৃষ্টি আকর্ষণ করে। তারা অল্প সময়ের মধ্যেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন এপ্রিল মাসের 2 তারিখ, বছর 1925 সালে। তাদের সম্পর্ক ছিল অনেক দিক থেকেই বিপরীতধর্মী। ব্রিজিটে ছিলেন বাস্তববাদী ও শীতল ব্যক্তিত্বের অধিকারী, যিনি প্রতিটি পরিস্থিতি বিশ্লেষণ করতেন যুক্তির আলোকে, যেখানে ফ্রাঙ্ক ছিলেন আবেগ দ্বারা চালিত। দুজনের মধ্যে পার্থক্যগুলো খুব দ্রুত স্পষ্ট হয়ে ওঠে। যদিও তিনি আনুষ্ঠানিকভাবে কখনো নাৎসি দলে যোগ দেননি বা তাদের আদর্শের প্রতি আগ্রহ প্রকাশ করেননি, তিনি তার স্বামীর চারপাশের ক্ষমতার পরিবেশটি বুঝতে পারতেন। ব্যক্তিগত পরিসরে তিনি হিটলার এবং নাৎসি শাসনের অতিরিক্ততার বিষয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করতে দ্বিধা করতেন না। তবে এটি তার কোনো বিশেষ বিরোধী অবস্থান প্রতিফলিত করত না। অক্টোবর মাসের বছর 1939 সালে যখন হান্স ফ্রাঙ্ক পোল্যান্ডের গভর্নর জেনারেল নিযুক্ত হন, তখন তার স্ত্রী নির্দিষ্ট মহলে পোল্যান্ডের রানী হিসেবে পরিচিত হয়ে ওঠেন। তারা ক্রাকোভের ওয়াভেল ক্যাসলে বসবাস শুরু করেন, যেখানে তারা বিলাসবহুল জীবনযাপন করতেন। সেখানে ব্রিজিটে চারপাশের ট্র্যাজেডিগুলো থেকে নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন রাখতেন বলে মনে হতো। তার কাছে পৌঁছানো মূল্যবান সামগ্রীগুলোর বেশিরভাগই ইহুদি গেটো থেকে আসত, কিন্তু এটি তাকে কোনোভাবে বিচলিত করেনি। তাদের দাম্পত্য জীবন ছিল ওঠানামায় ভরা। তাদের 5 সন্তান, সিগ্রিড বছর 1927, নরম্যান বছর 1928, ব্রিজিটে বছর 1935, মিশায়েল বছর 1937 এবং নিকলাস বছর 1939 পরিবারে স্থায়িত্ব আনতে পারেননি। তাদের বাড়ি ছিল দ্বন্দ্ব ও বিরোধপূর্ণ সম্পর্কের ক্ষেত্র। ব্রিজিটের কর্তৃত্বপরায়ণ ব্যক্তিত্ব এবং ফ্রাঙ্কের দ্বিধার অভাবের কারণে তাদের মধ্যে বারবার সংঘর্ষ তৈরি হতো। যুদ্ধ এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। বছর 1942 সালে যখন তার স্বামী লিলি গ্রহের সঙ্গে পুরনো সম্পর্ক পুনরুজ্জীবিত করতে তাকে ছেড়ে যাওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করেন, তখন ব্রিজিটে যে কোনো উপায়ে তার অবস্থান বজায় রাখার চেষ্টা করেন। গভর্নর জেনারেলের স্ত্রী হিসেবে তার মর্যাদা এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে তিনি এটি হারানোর কথা কল্পনাও করতে পারতেন না। বছর 1944 সালের শেষের দিকে তিনি এবং তার সন্তানরা ক্রাকোভ ছেড়ে চলে যান, এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে, বিলাসবহুল রাজপ্রাসাদ থেকে সরাসরি দুঃসহ পলায়নের বাস্তবতায় প্রবেশ করেন। হান্স ফ্রাঙ্ক জানুয়ারি মাসের 17 তারিখ, বছর 1945 সালে শহর ছেড়ে চলে যান, যখন সোভিয়েত বাহিনীর অগ্রযাত্রা অনিবার্য হয়ে ওঠে। সেই একই বছরের মে মাসে মার্কিন বাহিনীর হাতে তার বন্দিত্ব এক চূড়ান্ত পরিবর্তন সূচিত করে। নুরেমবার্গ বিচারের সমাপ্তি ঘটে তার দণ্ডাদেশ ও বছর 1946 সালে মৃত্যুদণ্ড কার্যকরের মাধ্যমে। ব্রিজিটের জন্য এটি শুধু তার স্বামীর ক্ষতিই নয়, বরং প্রত্যাখ্যান ও কঠিন বাস্তবতার এক নতুন জীবনের সূচনা ছিল। এক প্রতিকূল পরিবেশে তাকে জীবনে এগিয়ে যাওয়ার উপায় খুঁজতে হয়েছিল। সুবিধাসম্পন্ন জীবনের দিনগুলো পেছনে পড়ে গিয়েছিল। দারিদ্র্য তার পরিবারকে কঠোরভাবে আঘাত করেছিল এবং কার্ডিনাল মিশায়েল ফন ফাউলহাবারের সহায়তা তাকে কিছু সময়ের জন্য স্বস্তি দিয়েছিল। তার অতীত সত্ত্বেও আর্থিক সংকট দ্রুত অসহনীয় হয়ে ওঠে, যা তাকে সহায়তা খুঁজতে বাধ্য করে। মে মাসের বছর 1945 সালে একদল পুলিশ শ্রমিক, যারা জোরপূর্বক শ্রম দিতে বাধ্য হয়েছিল, তার বাড়িতে সহিংস উদ্দেশ্যে প্রবেশ করে। তবে বাড়িতে ওয়াইনের উপস্থিতি দেখে আক্রমণকারীরা কোনো ক্ষতি না করেই সেখান থেকে চলে যায়। এমন অদ্ভুত ঘটনা তার দৈনন্দিন জীবনের অংশ হয়ে ওঠে। অগসবুর্গিঙ্গেনে এক বন্দিশিবিরে অন্যান্য নাৎসি উচ্চপদস্থ কর্মকর্তাদের স্ত্রীদের সঙ্গে থাকার সময় তিনি এমন নারীদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন যারা একই রকম অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছিল, যেমন ইলসে হেস এবং এমি গোরিং। তাদের আলোচনায় কখনো অনুশোচনার প্রসঙ্গ উঠে আসেনি, যদিও তাদের স্বামীরা ভয়াবহ অপরাধ সংঘটিত করেছিল। বছর 1950-এর দশকে ব্রিজিটে বেঁচে থাকার সংগ্রাম চালিয়ে যান। শেষ পর্যন্ত তিনি এক সাধারণ গেস্টহাউস পরিচালনার মাধ্যমে জীবিকা নির্বাহের পথ খুঁজে পান, যেখানে অভাব ছিল এক স্থায়ী বাস্তবতা। তার অস্তিত্ব ধীরে ধীরে অজ্ঞাত পরিচয় হয়ে পড়ে, যখন বিশ্ব পেছনে না তাকিয়ে সামনে এগিয়ে চলছিল। ব্রিজিটে হার্বস্ট ফ্রাঙ্ক মার্চ মাসের 9 তারিখ, বছর 1959 সালে মিউনিখে মৃত্যুবরণ করেন, তখন তার বয়স ছিল 64 বছর।
গেরট্রুড সোল্টজেক্লিঙ্ক, সেই নারী যিনি কখনো অনুশোচনা করেননি। গেরট্রুড সোল্টজেক্লিঙ্ক ফেব্রুয়ারি মাসে, বছর 1902 সালে জন্মগ্রহণ করেন, যখন জার্মানি এখনও মহাযুদ্ধে পরাজয়ের ধাক্কা সামলাতে লড়াই করছিল। তিনি এক সাধারণ পরিবারে বেড়ে ওঠেন, যেখানে কর্তব্যবোধ এবং শৃঙ্খলা ছিল শৈশব থেকেই শেখানো প্রধান নীতি। বছর 1929 সালে, যখন চরমপন্থী মতবাদ জার্মান ভূখণ্ডে দ্রুত ছড়িয়ে পড়ছিল, তিনি নাৎসি দলে যোগ দেন। নারীদের ভূমিকা নিয়ে প্রচলিত ঐতিহ্যগত দৃষ্টিভঙ্গির মধ্যেও তার সংকল্প তাকে সংগঠনের অভ্যন্তরে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে সহায়তা করে। রাজনৈতিক কাঠামোর মধ্যে তার উন্নতি দ্রুত ছিল, এবং বছর 1933 সালে তিনি জাতীয় সমাজতান্ত্রিক নারী লীগের প্রধান হন। এই পদ থেকে তিনি মাতৃত্ব, ধর্ম এবং গৃহজীবনের ভিত্তিতে গঠিত নারীর আদর্শ প্রচার করেন। শাসনব্যবস্থা নারীদের মূল দায়িত্ব হিসেবে রাইখের জন্য সন্তান জন্মদান, স্বামীর প্রতি আনুগত্য এবং পরিবারের যত্ন নেওয়ার ধারণাকে উৎসাহিত করছিল। প্রয়োগ করা আইন অনেক নারীর ভবিষ্যৎ পরিবর্তন করে দেয়। অনেককে তাদের চিকিৎসা ও আইন সংক্রান্ত পেশা ছেড়ে পরিবারে নিবেদিত হতে বাধ্য করা হয়। তার কাছে নারীদের এই গৃহস্থলিতে ফিরে আসাকে আদর্শগত বিজয় হিসেবে দেখা হতো। বছর 1939 সালে যুদ্ধ শুরু হলে তার প্রচারিত আদর্শের ভেতরেই অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হয়। ক্রমবর্ধমান শ্রমশক্তির চাহিদার কারণে নারীদের কারখানা ও কৃষিক্ষেত্রে ফিরিয়ে আনার প্রয়োজন দেখা দেয়, যা তার প্রচারিত আদর্শের পরিপন্থী ছিল। তবে বাস্তবতার প্রমাণ থাকা সত্ত্বেও তিনি তার দৃষ্টিভঙ্গি অটলভাবে ধরে রাখেন। ডিসেম্বর মাসে, বছর 1940 সালে, তিনি এসএসের উচ্চপদস্থ কর্মকর্তা অগুস্ট হাইসমেয়ারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের উভয়ের আগের বৈবাহিক সম্পর্ক থেকে মোট 10 সন্তান ছিল। তাদের বাড়ি নাৎসি পারিবারিক আদর্শের প্রচারের জন্য এক প্রতীকী উদাহরণ হিসেবে ব্যবহৃত হতো। যুদ্ধ এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে। মে মাসে, বছর 1945 সালে, যখন মিত্রবাহিনী বার্লিন ঘিরে ফেলছিল, তখন তার চেনা পৃথিবী ভেঙে পড়তে শুরু করে। পরাজয় অনিবার্য হয়ে উঠছিল এবং বিপদের মাত্রা বৃদ্ধি পাচ্ছিল। সোভিয়েত বাহিনীর হাতে বন্দিত্বের ফলে তাকে এক বন্দিশিবিরে পাঠানো হয়। তবে তিনি পালিয়ে যান এবং বেবেনহাউজেনে আশ্রয় খোঁজেন, যেখানে স্থানীয় অভিজাতরা তাকে লুকিয়ে রাখে। ভুয়া পরিচয় নিয়ে 3 বছর আত্মগোপন করার চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত ফেব্রুয়ারি মাসে, বছর 1948 সালে, তার ভাগ্য পরিবর্তিত হয়। তিনি গ্রেপ্তার হন এবং জাল নথি ব্যবহারের অপরাধে অভিযুক্ত হন, যার জন্য তাকে 18 মাসের কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে বিচনাৎসীকরণ আদালত তার সাজা বাড়িয়ে 30 মাসের কারাদণ্ড এবং রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। বছর 1953 সালে মুক্তি পাওয়ার পর তিনি আরও গোপন জীবনযাপনের সিদ্ধান্ত নেন। তিনি বেবেনহাউজেনে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং জনজীবন এড়িয়ে চলেন, যদিও তিনি কখনোই তার আদর্শ পরিত্যাগ করেননি। বছর 1978 সালে তিনি এক গ্রন্থ প্রকাশ করেন, যেখানে তিনি নাৎসি শাসনে নারীদের ভূমিকার প্রতি তার দৃষ্টিভঙ্গি পুনর্ব্যক্ত করেন এবং কয়েক দশক আগের তার আদর্শকে আরও একবার দৃঢ় করেন। বছর 1980 দশকে তিনি বিভিন্ন সাক্ষাৎকারে অংশ নেন, যেখানে তিনি সেই সময়কার নারী ভূমিকার যৌক্তিকতা তুলে ধরার চেষ্টা করেন। মার্চ মাসের 24 তারিখ, বছর 1999 সালে, তার জীবন সমাপ্ত হয়। নাৎসি নেতাদের স্ত্রীদের ভাগ্য অবশ্যম্ভাবীভাবে তৃতীয় রাইখের পতনের সঙ্গে জড়িত ছিল। কিছুজন, যেমন ইভা ব্রাউন এবং ম্যাগডা গেবেলস, তাদের স্বামীদের করুণ পরিণতিকে ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নেন। অন্যরা, যেমন গেরডা বোরমান এবং লিনা হেইড্রিক, এমন এক বিশ্বে টিকে থাকার চেষ্টা করেন যা তাদের আর স্বাগত জানায়নি, এবং তারা তাদের স্বামীদের স্মৃতির সঙ্গে দৃঢ়ভাবে লেগে থাকেন। অল্প কয়েকজন, যেমন গেরট্রুড সোল্টজেক্লিঙ্ক, কখনোই তাদের আদর্শকে প্রত্যাখ্যান করেননি এবং জীবনের শেষ দিন পর্যন্ত সেই শাসনব্যবস্থার পক্ষে দাঁড়িয়েছিলেন, যা তারা একসময় তাদের একমাত্র সত্য বলে বিশ্বাস করতেন। প্রচার মাধ্যমে এই নারীদের নিবেদিতপ্রাণ স্ত্রী ও আদর্শ মা হিসেবে তুলে ধরা হলেও বাস্তবতা আরও জটিল ছিল। কিছুজন সরাসরি এই শাসনব্যবস্থার সুবিধাভোগী ছিলেন, বিলাসবহুল জীবনে অভ্যস্ত ছিলেন, যখন লক্ষ লক্ষ মানুষ দুর্ভোগ পোহাচ্ছিল। অন্যরা দাবি করেন যে তারা সংঘটিত নৃশংসতার ব্যাপারে কিছু জানতেন না, যদিও এটি বিশ্বাস করা কঠিন যে তাদের গৃহের ঐশ্বর্য নিরপরাধ মানুষের রক্তে রঞ্জিত ছিল না। যুদ্ধের সমাপ্তি কেবল নাৎসি নেতৃত্বের পতনই নয়, সেই কাঠামোগুলোরও ধ্বংস ডেকে আনে, যা এই নারীদের একসময় উচ্চ মর্যাদায় প্রতিষ্ঠিত রেখেছিল। বিচনাৎসীকরণ এবং জনসমক্ষে বিচার তাদের দায়ী করার চেষ্টা করেছিল, তবে বেশিরভাগই কঠোর শাস্তি এড়িয়ে যান। তবুও ইতিহাসের রায় চূড়ান্ত এবং অপ্রতিরোধ্য।